Hello everyone and welcome back to my channel Let's Learn Together. So in this video we will be solving session 3 and 4 of science exercise book of class 9. So alright, in this session there are a few question answers given and there are a few maths given as well. So in this video we will be solving and seeing the answers for each of these questions. All right, so let's read at first that what the questions are. Okay, so the first question is, if objects of different masses are thrown with the same force, do they fall at the same distance? Why not? Write your answers in the given space below. আচ্ছা, তো এখানে কোয়েশ্চেনটা হলো যে আমরা যখন দুটো অবজেক্ট নেই যেটার ম্যাস ডিফারেন্ট, একটার ম্যাস বেশি আর একটার ম্যাস কম, তো ওদের উপরে যখন সেম ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন দেখা যায় কি যে হেভিয়ার ম্যাস যে অবজেক্টটার ওটা একটু কম ডিস্টেন্স কভার করছে, অ্যান্ড যে লোয়ার ম্যাস যে অবজেক্টটার ওটা একটু বেশি ডিস্টেন্স কভার করছে। তো এটা কেন, এটার রিজনটা আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা দেখো, now the question may come to your mind, if the work is done by calculating mass and velocity, then what is the need for a separate quantity called momentum? এটা হচ্ছে কি এখানে কোয়েশ্চেন, মানে দেখো মোমেন্টাম মানে আমরা কি জানি, ইটস দি প্রোডাক্ট অফ ম্যাস অ্যান্ড ভেলোসিটি, তাই না? তো এখন যেহেতু প্রোডাক্টটি জাস্ট ম্যাস অ্যান্ড ভেলোসিটি, তাহলে এটাকে আবার একটা নিউ কোয়ান্টিটি বানানোর কি দরকার? বা এই কোয়ান্টিটি মোমেন্টাম বা এই যে ম্যাস অ্যান্ড ভেলোসিটির প্রোডাক্টটা, এইটা মানে ইম্পর্টেন্টই বা কেন? আমরা কি শুধু ম্যাস অ্যান্ড শুধু ভেলোসিটি জেনে কাজ করতে পারবো না, ক্যালকুলেশনস করতে পারবো না? আমাদের কেন ওদের প্রোডাক্টটাই দরকার হবে, বা ওদের প্রোডাক্টটার স্পেসিফিক্যালি ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা কি, সেটা আমরা এখানে বেসিক্যালি লিখবো এক্সপ্লেন করে। ঠিক আছে, এটা বেসিক্যালি বলতে পারো মোমেন্টামের ইম্পর্টেন্স নিয়ে একটা কোয়েশ্চেন রেজ করা হয়েছে, যেটা তোমরা এখানে লিখবা। তারপরে দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা, এখানে বেসিক্যালি একটা ম্যাথ ক্যালকুলেশন দেয়া হয়েছে যে your friend of 50 kg is riding a motorcycle of mass 250 kg at 20 meter per second. Can you figure out the momentum? তো এখন দেখো এখানে কি বলা হয়েছে যে তোমার ফ্রেন্ড, তার ম্যাস হচ্ছে 50 কেজি অ্যান্ড সে যে মোটর সাইকেলটা রাইড করছে সেটার ম্যাস হচ্ছে 250 কেজি, তাই না? দ্যাট মিনস ফুল যে সিস্টেমটা, মানে যে ফুল সিস্টেমটা, অর্থাৎ তোমার ফ্রেন্ড অ্যান্ড মোটর সাইকেল দুইটাকে মিলায় আমি সিস্টেম বলছি, ঠিক আছে? তো এই দুইটার বা এই ফুল সিস্টেমটা টোটাল ম্যাস কত হবে? 250 প্লাস 50 কেজি না? দ্যাট মিনস টোটাল 300 কেজি। দ্যাট মিনস এখানে ম্যাস তোমাকে ধরতে হবে 300 কেজি অ্যান্ড ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো তুমি 300 কেজির সাথে 20 মিটার পার সেকেন্ডকে যদি মাল্টিপ্লাই করো তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে তোমার মোমেন্টাম। ঠিক আছে, এখানে কিন্তু যদি তুমি শুধু ফ্রেন্ডের ম্যাথ ধরো বা মানে ক্যালকুলেশন করতে যাও তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবে না। আবার যদি শুধু মোটরসাইকেলেরটা ধরো তারপরেও কিন্তু পাবে না, তোমার ফ্রেন্ড অ্যান্ড মোটরসাইকেলের ম্যাথটা অ্যাড করে তারপরে ক্যালকুলেশনটা করা লাগবে। ঠিক আছে, তারপরে নেক্সট আরো একটা ম্যাথ ক্যালকুলেশন দেয়া আছে। Your friend braked the motorcycle and brought it to a complete standstill within 10 seconds. Can you determine the rate of change of momentum for this? What is the amount of force applied to the motorcycle? That means এই যে তোমার এখান থেকে ইনফরমেশন নেওয়া হয়েছে যে তুমি তোমার ফ্রেন্ড যে এরকম মোটরসাইকেল রাইড করছিল, তো ও করছে কি 10 সেকেন্ডস মোটরসাইকেলটা রাইড করেছে, তারপরে ও মানে মোটরসাইকেলটা স্টপ করে দিছে। ঠিক আছে, তো এখন তোমার মোমেন্টামের চেঞ্জটা বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা কি, মানে সময়ের সাথে ওর মোমেন্টাম কতটুকু চেঞ্জ হয়েছে। আমরা জানি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের একটা ফর্মুলা দেয়া আছে আমাদের ইনভেস্টিগেটিভ স্টাডি বইতে, তাই না? তো ওইটা ফলো করে আমরা এখানে সলিউশনটা করব। অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড টু দি মোটরসাইকেল? আমরা নিউটন সেকেন্ড ল অনুযায়ী জানি যে দি applied force is proportional to the rate of change of momentum. And আমরা জানি যে প্রপোর্শনালিটি সাইন চেঞ্জ মানে রিপ্লেস করার জন্য আমাদের ইকুয়ালিটি সাইন আনতে হয়, তাই না? আর ইকুয়ালিটি সাইনের সাথে কি আসে, ওই যে সরি প্রপোর্শনালিটি সাইন থেকে ইকুয়ালিটি সাইনে আনার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হয়, তাই না? তো এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অ্যান্ড ফোর্স যে প্রপোর্শনাল, এটার মধ্যে প্রপোর্শনালিটি সাইনটা সরায় যখন আমরা ইকুয়ালিটি সাইন এনেছি তখন একটা কে, ঠিক আছে,
কে নামের একটা কনস্ট্যান্ট এসেছিল, যেটার ভ্যালু ছিল হচ্ছে 1, ঠিক আছে? মানে সায়েন্টিস্টরা বা ফিজিসিস্টরা তারা এক্সপেরিমেন্ট করে দেখেছে যে কে এর ভ্যালু 1 আসে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই কেটাকে আর ফর্মুলায় রাখা হয় নাই, কেটা ছাড়াই ফর্মুলাটা মানে ফর্মুলাটা ফাইনালি কনক্লুড করা হয়েছে, ঠিক আছে? তো সেই ফাইনাল ফর্মুলাটা অনুযায়ী আমরা বলতে পারি যে ফোর্স অ্যাপ্লাইড ইজ ইকুয়াল টু দি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। মানে ধরো তুমি যেই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা পাবা, সেই ততটুক ফোর্সই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তারপরে নেক্সট নেক্সট পার্টটা দেখো, নেক্সট কোয়েশ্চেনটা বেসিক্যালি arrange the four elemental force in order starting from the strongest to the weakest based on the value and range of the elemental forces in the blank space given below. Elemental forces মানে হচ্ছে বেসিক ফোর্সেস বা ফান্ডামেন্টাল ফোর্সেস, যেটা আমরা আমাদের ইনভেস্টিগেটিভ স্টাডি বইতে পড়েছি, যে এরকম চারটা ফান্ডামেন্টাল ফোর্স আছে: গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স, তাই না? তো এখন এগুলোকে আমাদের একটা র্যাঙ্কিং করতে হবে, যে ধরো এই স্ট্রং টু উইক র্যাঙ্কিং মানে সব থেকে স্ট্রংগেস্ট থেকে উইকেস্ট পর্যন্ত। সব থেকে স্ট্রংগেস্ট আমরা জানি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তারপরে আসে আহ তারপরে আসে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপরে আসে উইক নিউক্লিয়ার ফোর্স, তারপরে আসে গ্র্যাভিটেশনাল ফোর্স, স্ট্রং টু উইক এই অর্ডারে। আবার রেঞ্জ, রেঞ্জ বলতে বোঝানো হয় যে ধরো একটা ফোর্স সে কতটুক বাউন্ডারি পর্যন্ত পাওয়ারটা শো করতে পারবে বা ইম্প্যাক্ট রাখতে পারবে, ওর বাউন্ডারিটা বা ওর যে একটা ইন্টেন্সিটি অ্যাট্রাক্ট করার বা রিপালস করার, ওটা কতটুক বাউন্ডারি পর্যন্ত শো করবে, ঠিক আছে? ওর এই মানে বাউন্ডারিটা কতটুকু, ওর রেঞ্জটা কতটুকু, মানে যে রেঞ্জটা পর্যন্ত ও অ্যাক্টিভ থাকবে, সেটাকেই বলা হয় বেসিক্যালি রেঞ্জ। ওকে, তো এখন বলছে যে এই ফান্ডামেন্টাল ফোর্স গুলোকে ইন দি কনটেক্সট অফ রেঞ্জ হাই টু লো অর্ডারে সাজাতে। তো এই যে আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের রেঞ্জটা হলো ইনফিনিটি, দ্যাট মিনস ওটার কোনো স্পেসিফিক রেঞ্জ নেই, ওটা ইনফিনিটি পর্যন্ত ইফেক্টিভ থাকে। অ্যান্ড স্ট্রং, তারপরে রেঞ্জ অনুযায়ী আসবে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর তারপরে উইক নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা বেসিক্যালি একটা অ্যাটমের নিউক্লিয়াস পর্যন্তই থাকে, মানে নিউক্লিয়াসের মধ্যে থাকে। অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্সটা মানে বেসিক্যালি নিউট্রন রিলেটেড, তো ওইটা নিউক্লিয়াসের থেকেও আরো ছোট তোমরা কনসিডার করতে পারো, বা ছোট রেঞ্জে কাজ করে করে ওইটা কনসিডার করতে পারো, ঠিক আছে? তো চলো এখন আমরা ফাইনালি এই 5টা অ্যাক্টিভিটির অ্যান্সার দেখে আসি। তো দেখো এখানে কিন্তু আমি অ্যান্সার গুলো লিখে দিয়েছি। আচ্ছা, if objects of different masses are thrown with the same force, do they fall at the same distance? Why not? Write your answers in the given space below. তো এখানে কোয়েশ্চেনটা কি ছিল সেটা তো আমি তোমাদের আগেই এক্সপ্লেইন করে দিয়েছি, এখন আমি তোমাদের অ্যান্সার গুলো অ্যান্সারটা মানে এক্সপ্লেইন করব। এখানে যেটা বেসিক্যালি লেখা হয়েছে সেটা হলো, দেখো আমরা কি জানি যে ফোর্সের ফর্মুলা হলো এফ ইকুয়ালস টু এম এ, তাই না? আমরা এটা নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে পেয়েছি, রাইট? তো এফ ইকুয়ালস টু এম এ এর মানে কি, যদি আমরা এখান থেকে এম কে, যে এফ ইকুয়ালস টু এম এ থেকে এম কে যদি এই সাইডে মানে ফোর্সের সাইডে বা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে? এমটা ডিভাইড হয়ে যাবে ফোর্সের সাথে, তাই না? তো এফ ইকুয়ালস এফ বাই এম এ হয়ে যাবে, এ ইকুয়ালস টু এফ বাই এম এ হয়ে যাবে। দ্যাট মিনস অ্যাজ অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই ম্যাস, তার মানে অ্যাক্সিলারেশন অ্যান্ড ম্যাসের মধ্যে একটা ইনভার্স প্রপোর্শনালিটি কাজ করবে। দ্যাট মিনস ম্যাস যদি বেশি হয় তাহলে অ্যাক্সিলারেশন কম হবে, অ্যান্ড অ্যাক্সিলারেশন যদি বেশি হয় তার মানে আমরা বুঝে নিব যে ম্যাস কম, ঠিক আছে? তো এরকম একটা ইনভার্স প্রপোর্শনালিটি কাজ করবে অ্যাক্সিলারেশন অ্যান্ড ম্যাসের মধ্যে, ঠিক আছে? এটার জন্য এই যে হেভি ম্যাস আলা যে অবজেক্টটা, সেটা অ্যাক্সিলারেট কম করবে বা ওইটা ফোর্স অ্যাপ্লাই করার পরে মুভ কম করবে, অ্যান্ড যে লেস ম্যাস আলা অবজেক্টটা সেটা বেশি মুভ করবে বা বেশি ডিস্টেন্স কভার করবে। এখন দেখো এই ফর্মুলা অনুযায়ী কিন্তু অ্যাক্সিলারেশন বোথ ফোর্স অ্যান্ড ম্যাসের উপরে ডিপেন্ড করে, কিন্তু যেহেতু কোয়েশ্চেনে ফোর্সটাকে কনস্ট্যান্ট করে দিয়েছে, সেটার জন্য আমরা আর এই যে ধরো আমরা আর ফোর্সটাকে কনসিডারেশনে নিলাম না, আমরা জাস্ট ম্যাসটা নিয়েই আলোচনা করলাম, ঠিক আছে? তো আচ্ছা, এই অ্যান্সারটাই আর কি এখানে বুঝিয়ে লেখা হয়েছে, এটা তোমরা ঠিক মতো দেখে নাও।
অলরাইট, এখন চলো আমরা নেক্সট অ্যান্সারটা দেখি, যেটা ছিল যে মোমেন্টামের ইম্পর্টেন্স নিয়ে, তাই না? যে ইফ দি ওয়ার্ক ইজ ডান বাই ক্যালকুলেটিং দি ম্যাস অ্যান্ড ভেলোসিটি দেন হোয়াট ইজ দি নিড ফর এ সেপারেট কোয়ান্টিটি কল্ড মোমেন্টাম। মানে যেহেতু ম্যাস অ্যান্ড ভেলোসিটির প্রোডাক্টই মোমেন্টাম, দ্যাট মিনস আমরা কি শুধু ম্যাস অ্যান্ড ভেলোসিটি জেনে ক্যালকুলেশনস গুলো করতে পারি না? আমাদের ওদের প্রোডাক্টটা জানার কি দরকার, বা ওদের প্রোডাক্টের কি স্পেসিফিক ইম্পর্টেন্স আছে, যেটাকে আমরা মোমেন্টাম বলে থাকি, তাই না? তো সেটার অ্যান্সার এখানে লেখা লেখা হয়েছে যে মোমেন্টাম বা ম্যাস অ্যান্ড ভেলোসিটির প্রোডাক্টটা খুবই সিগনিফিকেন্ট, কারণ এটা আমাদের আম, কোনো একটা অবজেক্ট যেটা মোশনে আছে সেটার বিহেভিয়ার কেমন হবে, সেটা যখন অন্য কোনো অবজেক্টের সাথে কোলাইড করবে তখন কেমন ড্যামেজ ক্রিয়েট হবে, ঠিক আছে? বা ধরো ওই অবজেক্টটাকে স্টপ করার জন্য আমাদের তো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই না? আমরা যদি একটা মুভিং অবজেক্টকে স্টপ করতে চাই তাহলে আমাদের একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো কতটুক ফোর্স অ্যাপ্লাই করতে হবে ওই অবজেক্টটায়, এই এইসব জিনিসগুলো বোঝার জন্য। তারপরে ধরো আবার যদি আমরা একটা অবজেক্টকে অ্যাক্সিলারেট করতে চাই, মানে ও ধরো রেস্টে আছে, ওকে আমরা মুভ করতে চাই, তাহলে আমাদের কতটুক ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এই টাইপের জিনিসগুলো ডিটারমাইন করার জন্য মোমেন্টাম জানা দরকার। ঠিক আছে, আমরা কোনো অবজেক্টের শুধু ম্যাস বা শুধু ভেলোসিটি জেনে কিন্তু এই কাজগুলো করতে পারবো না, আমাদের অবশ্যই ম্যাস অ্যান্ড ভেলোসিটি দুটোটা দরকার। দ্যাটস ওয়াই আমরা দোনোটার প্রোডাক্ট মেক করে সেটাকে মোমেন্টাম নাম দিয়েছি, অ্যান্ড মোমেন্টামটা আমরা এইসব কনসেপ্ট গুলো ডিটারমাইন করার জন্য ব্যবহার করি। ঠিক আছে, এই দেখো, আহ, দেখো, নোয়িং দি প্রোডাক্ট অফ দিস কোয়ান্টিটিস, মানে যে ম্যাস অ্যান্ড ভেলোসিটি, মোমেন্টাম লেটস আস আন্ডারস্ট্যান্ড দি বিহেভিয়ার অফ এনি অবজেক্ট ইন মোশন। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল দিয়েছি আমি, যে কেমন বিহেভিয়ার হতে পারে, এটার একটা এক্সাম্পল। তোমরা এই অ্যান্সারটা দেখে নাও। অলরাইট, চলো এখন আমরা নেক্সট ম্যাথটায় চলে যাই। যে দেখো, ম্যাথটা ছিল ইউর ফ্রেন্ড অফ 50 কেজি ইজ রাইডিং আ মোটরসাইকেল অফ ম্যাস 250 কেজি অ্যাট 20 মিটার পার সেকেন্ড, ক্যান ইউ ফিগার আউট দি মোমেন্টাম। এটার ক্যালকুলেশনটা চলো আমরা দেখে আসি। এই দেখো, তোমরা বেসিক্যালি এটা এইভাবে সলভ করবে। ঠিক আছে, তো প্রথমে কি করলাম, প্রথমে মোমেন্টামের যে ফর্মুলাটা ম্যাস ইকুয়ালস টু ভেলোসিটি সেটা তোমরা লিখবা। লেখার পরে তোমরা এই যে কোয়েশ্চেনে যেসব ডেটা তোমাদের দেয়া আছে ওই ডেটাগুলো লিখবা। অ্যান্ড এই যে দেখো, ম্যাস অফ ইউর ফ্রেন্ড 50 কেজি দেওয়া, মোটর সাইকেলের ম্যাস 250 কেজি দেওয়া, অ্যান্ড টোটাল ম্যাসটা হচ্ছে 300 কেজি, তাই না? অ্যান্ড ভেলোসিটি বলেছে 20 মিটার পার সেকেন্ড। তো এটার মোমেন্টাম এখানে ক্যালকুলেট করা হয়েছে। এই দেখো, তো অ্যান্সার আসছে 6000 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো চলো এখন আমরা নেক্সট ম্যাথটা দেখে নেই। নেক্সট ম্যাথটা ছিল যে 10 সেকেন্ডের জন্য ফ্রেন্ডটা, মানে 10 সেকেন্ডের জন্য সে মোটরসাইকেলটা চালানোর পরে সেটাকে স্টপ করে দিয়েছে। ঠিক আছে, তো এখন এখানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত ছিল, এটা হচ্ছে কোয়েশ্চেনটা। চলো এটার অ্যান্সারও আমরা দেখে আসি। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে অ্যান্সার এই ম্যাথটার। প্রথমে তো গিভেন যেসব ডেটা আছে, দেখো আমরা কিন্তু প্রথম ম্যাথটা দিয়ে বের করেছিলাম যে ওর আহ, ওটা ওর কি ছিল, ইনিশিয়াল মোমেন্টাম ছিল, তাই না? তো ইনিশিয়াল মোমেন্টামটা কিন্তু আমাদের অলরেডি বের করা হয়ে গেছে। তো তোমরা চাইলে ওটা ডাইরেক্টলি লিখে দিতে পারো যে এম ইউ ইকুয়ালস টু 6000 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আবার তোমরা নতুন করে বের করার প্রয়োজন নেই, বাট সেটা তোমাদের ইচ্ছা, যাই হোক। তো দেখো, এখানে যে গিভেন ডেটাগুলো আছে আমাদের, সেটা প্রথমে লেখা হয়েছে, তারপরে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বের করা হয়েছে। উই নো দ্যাট রেট অফ চেঞ্জ অফ ওয়েট we know that rate of change of momentum equals to mv minus mu, right? তো এই যে mv মানে ফাইনাল ভেলোসিটিটা আমরা জানি, যেহেতু বাইসাইকেল বা মোটর সাইকেলটা
স্টপ করেছে, মানে ওটা বন্ধ হয়ে গেছে, ওর ভেলোসিটি এখন জিরো, দ্যাট মিনস ওর মানে ফাইনাল ভেলোসিটিটা কি জিরো, ঠিক আছে, যেহেতু একটা অবজেক্ট যেটা রেস্টে ওটার কোনো ভেলোসিটি থাকে না, তাই না? আর ওর ম্যাস তো কনস্ট্যান্টই ছিল, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে ওর এমভি মানে ফাইনাল মোমেন্টামটা হচ্ছে ওর ম্যাস মাল্টিপ্লাইড বাই ফাইনাল ভেলোসিটি উইচ ইজ জিরো, সো অবভিয়াসলি ফাইনাল যে মোমেন্টাম সেটা জিরো। অ্যান্ড এম ইউ হচ্ছে বা ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে 6000 কেজি মিটার পার সেকেন্ড, তাই না? তো দেখো এখানে সাবস্টিটিউটিং দি ভ্যালু, তার মানে এমভি মাইনাস এম ইউ এর যে ভ্যালুটা যেটা -6000 কেজি মিটার পার সেকেন্ড আসে সেটা আগে বের করা হয়েছে। কারণ এমভি যেহেতু জিরো আসে, তো জিরো, তো এই যে 6000 কেজি মিটার পার সেকেন্ডকে যদি আমরা জিরো থেকে মাইনাস করি তাহলে সাইনটা -6000 চলে আসে, ঠিক আছে। তারপরে এই যে দেখো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এখন এটা কিন্তু ছিল এমভি মাইনাস এমইউ করার পরে, রাইট? তো এখন আমাদের তো আবার টাইমের সাথেও ডিভাইড করতে হবে, তাই না? আমরা জাস্ট এতটুকের অ্যান্সার বের করছি, এখন আমরা এই যে টাইমের সাথে ডিভাইড করে দিচ্ছি। তো -6000 কেজি মিটার পার সেকেন্ডকে 10 সেকেন্ডের সাথে ডিভাইড করে দিলে আসে -600 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এখানে সেকেন্ডের সাথে কিন্তু একটা স্কোয়ার এসে পড়েছে, কারণ টাইমের সেকেন্ডটাও এবার অ্যাড হয়ে গেছে, তাই না? মানে অ্যাড না, মাল্টিপ্লাইড হয়ে গেছে, এর জন্য সেকেন্ড স্কোয়ার এসে পড়েছে। অলরাইট, এখন কোয়েশ্চেনে কিন্তু এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বের করার পরে জিজ্ঞেস করা হয়েছে যে কতটুকু ফোর্স লাগবে এটাকে মানে ওর মোশনটাকে আবারও চেঞ্জ করতে। সেটার জন্য আমরা কি জানি, যে ফ্রম নিউটন সেকেন্ড ল আমরা জানি যে আম, কি আমরা জানি যে এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, মানে ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। দো নিউটন সেকেন্ড লতে বলা হয়েছিল যে এই দুইটা কোয়ান্টিটি প্রপোর্শনাল, কিন্তু আমরা কি করি বেসিক্যালি যখন প্রপোর্শনাল থেকে ইকুয়ালিটিতে আনতে যাই তখন একটা কনস্ট্যান্ট আনি আমরা, যে কনস্ট্যান্টটা এই ক্ষেত্রে কে, ঠিক আছে। কে নামক একটা কনস্ট্যান্ট আমাদের আনার কথা, বাট সায়েন্টিস্টরা যখন কে কনস্ট্যান্টটা আনলো তখন তারা দেখলো যে কে এর ভ্যালু, একটা এক্সপেরিমেন্ট করে দেখলো বেসিক্যালি যে কে এর ভ্যালু আসে ওয়ান। তো ওয়ান যেহেতু আসে দ্যাট মিনস এটাকে আর লেখার কোনো দরকারই নেই, তাই ফর্মুলাটাকে জাস্ট এতটুকুই রাখা হয়েছে, ঠিক আছে। অলরাইট, তো দেখে নাও, দ্যাট মিনস যেহেতু এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, মানে ফোর্স ইকুয়ালস টু দি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, দ্যাট মিনস ফোর্সও -600 নিউটন হবে, রাইট? কারণ ফোর্স অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের ইউনিট তো সেম না, ম্যাগনিটিউড সেম বাট ইউনিট সেম হবে না, ঠিক আছে। অ্যান্ড দুইটাই কিন্তু মাইনাসে আসছে, ঠিক আছে। এখন ফোর্সের এটা কেন মাইনাসে আসছে, এটা রিজনটা এখানে দেয়া হয়েছে যে the negative sign indicates the force indicates that the force is applied in the opposite direction of the motorcycle's motion, ঠিক আছে। আচ্ছা, এই ফোর্সটা আসলে কোন ফোর্স ছিল? এই ফোর্সটা ছিল যে মোটরসাইকেলটাকে ব্রেক করার জন্য যে রাইডার সে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। সেটা ছিল 600 নিউটন। আমি হয়তো প্রথমে বলেছিলাম যে এই মোটরসাইকেলটাকে আবার স্টার্ট করার জন্য কতটুকু ফোর্স দরকার, তো সেটা না। এই মোটরসাইকেলটাকে স্টপ করার জন্য রাইডারটা কতটুকু ফোর্স অ্যাপ্লাই করেছিল সেটার কথা এখানে চেয়েছে, তাই না? তো যেহেতু আমরা জানি যে এটা কি ফোর্স, স্টপ করা কিন্তু অ্যাক্সিলারেট করা হয় না, স্টপ করা মানে রিটার্ড করা হয়, এটা একটা মানে দিস ইজ দি ফোর্স দ্যাট ইজ বিং অ্যাপ্লাইড ইন দি অপোজিট ডাইরেকশন, ঠিক আছে। তো যখন এমন হয় বা যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি এক ডিরেকশনে বাট ওইটার রিয়াকশনটা অপোজিট ডাইরেকশনে হয়, তখন আমরা এই যে সেই রেজাল্টেন্ট ফোর্সটা বা রিয়াকশন ফোর্সটাকে মাইনাস মাইনাস দিয়ে আর কি লিখবো, ম্যাগনিটিউডের আগে মাইনাস হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওই অপোজিট ডাইরেকশনে মোশনটা বোঝানোর জন্য। Therefore, the rate of change of momentum is -600 kg into meter per second square, and the force applied to the motorcycle is -600 Newton. All right. এটাই আচ্ছা তোমরা, আমি আবারও ঠিকমতো তোমাদের দোনোটা ক্যালকুলেশনের অ্যান্সার দেখাই দিচ্ছি।
অলরাইট, তো আই থিংক তোমাদের দেখা হয়ে গেছে এটুক পার্ট। আচ্ছা, এখন আমাদের আরো একটা অ্যাক্টিভিটি বাকি আছে, যেটা হলো এই যে এই টেবিলটা বাকি ছিল, যে স্ট্রং টু উইক অর্ডারে লেখা এন্ড হাই টু লো অর্ডারে লেখা, সে তো তোমরা দেখে নাও। এটা ফান্ডামেন্টাল ফোর্স গুলোকে আর কি এই অর্ডারে সাজানো হয়েছে। অলরাইট, আই থিংক তোমাদের এটা দেখা হয়ে গেছে। যদি না হয় দেন তোমরা প্লিজ ভিডিও পজ করে দেখে নিতে পারো। অলরাইট, তো আজকের জন্য এতটুকুই। তাহলে আমরা নেক্সট ভিডিওতে নেক্সট সেশনের অ্যাক্টিভিটি গুলো কমপ্লিট করব। আজকের জন্য এখানেই শেষ করছি। ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও ইনফরমেটিভ দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ইফ ইউ নিড এনি সর্ট অফ ইমপ্রুভমেন্টস ইন দিস ভিডিওস লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। আজকের জন্য এখানেই। গুড বাই, উই উইল মিট ইন দি নেক্সট ভিডিও।